হাই ফ্রেন্ড, আমি মন্টু ঘোষ। আমার ইউটিউব চ্যানেল এসকে পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের ভিডিওর বিষয়বস্তু ক্লাস 12-এর ফিলোসফি সাবজেক্টের বিভিন্ন প্রজেক্ট আছে। তো সেই বিভিন্ন প্রজেক্ট থেকে একটি প্রজেক্ট হলো নিরপেক্ষ ন্যায়। এই নিরপেক্ষ ন্যায় অনুমানের প্রজেক্টটি কিভাবে তৈরি করতে হয়, পুরো প্রজেক্টটি তৈরি করে তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে বা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখো। আশা করি তোমরা উপকৃত হবে এবং ভিডিওটি দেখে যদি তোমরা উপকৃত হও তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। আর যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শুরু করা যাক আজকের ভিডিও। নিরপেক্ষ ন্যায়ানুমানের প্রকল্প তৈরি কিভাবে করব সেই সম্পর্কে। তো নিরপেক্ষ ন্যায়ানুমানের প্রকল্পটি তৈরি করে তোমাদেরকে দেখা থেকে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আমি অ্যাডভান্স প্রকল্পের বিষয়বস্তুটা লিখে রেখেছি, আমি পরপর তোমাদেরকে দেখাবো এবং তোমরা বাড়িতে সেই প্রকল্পটা তৈরি করতে পারবে। তো প্রথমে আমরা প্রথমে প্রজেক্টের কী করতে বা প্রকল্পের কী করতে, প্রথমে একটা ফ্রন্ট পেজ বানাতে হয়। ফ্রন্ট পেজ বানানোর পরে যে বিষয়ের উপরে প্রকল্পটি তৈরি করতে হয় সেই বিষয়ের হেডিংটা তৈরি করতে হয়। তো ফ্রন্ট পেজ এবং হেডিংটা আমি দেব। তার আগে ওই ফার্স্ট পেজ মানে ফ্রন্ট পেজ এবং হেডিংয়ের যে পেজ, ওই দুটো পেজের পরে যে বিষয়গুলো থাকে তারপরে থার্ড পেজে কি থাকে না বিষয়সূচি। না বিষয়সূচি অনুযায়ী কি কি থাকে সেটা তোমাদেরকে আগে বলি। তো বিষয়সূচি কি থাকে না, এখানে নিরপেক্ষ তিনটি বিভাগ আছে, ক বিভাগ, খ বিভাগ আর গ বিভাগ। তো ক বিভাগে কি কি আছে না ভূমিকা, প্রকল্পের উদ্দেশ্য, প্রকল্পের গুরুত্ব, প্রকল্প রূপায়ণের পরিকল্পনা। আর খ বিভাগ কি আছে তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ আর সিদ্ধান্ত। আর গ বিভাগ কি থাকবে না গ্রন্থপঞ্জি আর কৃতজ্ঞতা স্বীকার। এর টোটাল নিরপেক্ষ ন্যায়ানুমানের বিষয়সূচি। হ্যাঁ, আর তো আগেই বলেছি যে তার আগে কি দিতে হবে, বিষয়সূচির আগে দুটো পেজ হবে, একটা হচ্ছে ফ্রন্ট পেজ হবে আর তারপরে হবে কি সেকেন্ড পেজটা হবে ধরো একটা নিরপেক্ষ ন্যায়ানুমানের প্রকল্প, তাহলে এরকম প্রকল্পের বিষয় নিরপেক্ষ ন্যায়, এই হেডিংটা সুন্দরভাবে তোমাদেরকে তৈরি করে নিতে হবে। আমি দরকার হয় ভিডিওতে সেই ফ্রন্ট পেজ এবং সেকেন্ড পেজ যেটা বিষয় প্রকল্পের বিষয় নিরপেক্ষ ন্যায় ওটাও তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দেব। তো বিষয়সূচি থার্ড পেজ হলো বিষয়সূচি। তো বিষয়সূচি তোমাদেরকে আমি দেখালাম। তারপরের পেজে তোমরা তারপর ফোর্থ পেজ থেকে তোমরা লেখা শুরু করবে ভূমিকা থেকে। তো ফোর্থ পেজ থেকে দেখো আমি তৈরি করে রেখেছি ভূমিকা। তো তোমরা আমি একটু ধীরে ধীরে তোমাদেরকে প্রকল্পের বিষয়বস্তু যেহেতু আমি আগাম লিখে রেখেছি, এত লিখে দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেই জন্যে লিখে তোমাদেরকে দেখানোর একটু চেষ্টা করছি। তো প্রথমে আছে ভূমিকা, ভূমিকা সম্পর্কে আমি লিখেছি। তারপরে কি আছে না প্রকল্পের উদ্দেশ্য, যে বিষয়সূচি তোমাদেরকে আমি দেখিয়েছিলাম সেই বিষয়সূচি অনুযায়ী প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট করে করে আমি
তৈরি করে রেখেছি। তো প্রকল্পের উদ্দেশ্য, তো দেখো প্রকল্পের উদ্দেশ্য দিলাম। তারপর কি আছে, প্রকল্পের গুরুত্ব। দেখো প্রকল্পের গুরুত্বটা আমি লিখে তৈরি করে দিয়েছি। তারপরে পয়েন্ট কি ছিল না, প্রকল্প রূপায়ণের পরিকল্পনা। দেখো প্রকল্প রূপায়ণের পরিকল্পনাটা আমি লিখে তোমাদেরকে দেখাই। তো তোমরা ঠিক এইভাবে নিরপেক্ষ ন্যায় অনুমানের প্রকল্পটি তৈরি করবে। তারপরের পেজে কি হবে না, তারপরের পেজে খ বিভাগে তথ্য সংগ্রহ। আমরা কিভাবে এই প্রকল্পটা তৈরি করতে গিয়ে তথ্যগুলো কোথা থেকে সংগ্রহ করলাম সেই সম্পর্কে আমি এখানে লিখেছি। কি কি সংগ্রহ করেছি আমরা সেই সম্পর্কে এখানে বিস্তারিত আমি লিখেছি। তো এখানে 8টা বিষয়বস্তু আমরা সংগ্রহ করেছি এবং এই 8টা বিষয়বস্তু সম্পর্কে আমরা বিশ্লেষণ করব। কোথায় করব না, তথ্য বিশ্লেষণের ভিতরে এই 8টা বিষয়বস্তু সম্পর্কে আমরা বিশ্লেষণ করব। তারপরে পয়েন্ট তথ্য বিশ্লেষণ। দেখো এবার এই 8টা বিষয় সম্পর্কে প্রত্যেকটা, যে আগে তোমাদেরকে আমি যে দেখালাম যে 8টা বিষয়বস্তু এখানে, তো প্রথম আছে কি না, নিরপেক্ষ ন্যায় সংজ্ঞা বৈশিষ্ট্য। ঠিক প্রত্যেকটা এইখানে যে পয়েন্ট পয়েন্ট করে 8টা বিষয়বস্তু, সেই 8টা বিষয়বস্তু নিচে তথ্য বিশ্লেষণের মধ্যে আমরা বিশ্লেষণ করে দেখাবো। দেখো তো প্রথম পয়েন্টটা আমি এখানে তৈরি করেছি, নিরপেক্ষ ন্যায় সংজ্ঞা বৈশিষ্ট্য, তার সংজ্ঞা দিয়েছি। তারপরে এখানে 4টে বৈশিষ্ট্য দিয়েছি, এ বি সি ডি, 4টে বৈশিষ্ট্য দিয়েছি। প্রথম পয়েন্ট হলো। দ্বিতীয় পয়েন্টটা কি ছিল না, নিরপেক্ষ ন্যায়ের গঠন এবং পক্ষসাধ্য হেতু পদের ধারণা, মানে গঠনটা করব এবং পক্ষপদ সাধ্য হেতুপদ, এই 3টে পদ সম্পর্কে এই পয়েন্টে আলোচনা করব। যে সেই সম্পর্কে আমরা এখানে আলোচনা করলাম। তারপরের পেজে, ও পেজে শেষ হয়ে গিয়েছে, পরের পেজে আবার একটু আলোচনাটা বাড়লাম এবং গঠন করলাম। গঠন করার পরে পক্ষ সাধ্য হেতুপদ সম্পর্কে আলোচনা করলাম। আলোচনা করার পরে আমরা চলে এলাম কোথায় না, তৃতীয় পয়েন্টে। তৃতীয় পয়েন্টটা কি আছে, তৃতীয় পয়েন্টে আছে নিরপেক্ষ ন্যায়ের যৌক্তিক আকারে পরিণত করার পদ্ধতি। তো নিরপেক্ষ ন্যায় যৌক্তিক আকারে কিভাবে আমরা পরিণত করব নিরপেক্ষ ন্যায় অনুমানটা, সেই সম্পর্কে এখানে আলোচনা করেছি। যে প্রধানাস্ত্র বাক্য, অপ্রধানাস্ত্র বাক্য এবং সিদ্ধান্ত। প্রধানাস্ত্র বাক্যে কি কি থাকে, সাধ্যপদ হেতুপদ থাকে, অপ্রধানাস্ত্র বাক্যে পক্ষপদ আর হেতুপদ থাকে, আর সিদ্ধান্তে উদ্দেশ্য আর বিধেয় থাকে, মানে স্পদ আর বিপদ, সেটা সম্পর্কে ধারণা দিলাম। তারপরে কি আছে, চতুর্থ পয়েন্টে আছে ন্যায়ের গঠন ও বৈধতা বিচার সম্পর্কিত সাধারণ নিয়ম, মানে ন্যায়টা কিভাবে গঠন করব এবং যে ন্যায় অনুমানের যে 10টি নিয়ম, সেই 10টি নিয়ম সম্পর্কে এই পয়েন্টে আলোচনা করব। তো প্রথমে গঠনটা কিভাবে তৈরি করবো সেটা আমি তো প্রথমে দিলাম যে সাবেকি যুক্তিবিজ্ঞান নিরপেক্ষ ন্যায়ের মোট 10টি নিয়মের উল্লেখ করা হয়েছে। এই 10টি নিয়ম ঠিকঠাকভাবে পালন করা হলে ন্যায় মূর্তি বৈধ হবে, আর না পালন হলে যদি ওই নিয়মের একটা নিয়ম যদি না মানে তাহলে অবৈধ হবে। হ্যাঁ, তা বৈধ এইভাবে করবো। এবার 10টা নিয়ম সম্পর্কে তোমাদেরকে একটু দেখাই। 10টা নিয়ম দেখো, 10টা নিয়ম হচ্ছে এই যে 1 নম্বর 2 নম্বর করে প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট করে নিয়ম লেখা আছে। প্রতি ন্যায় অনুমানে ঠিক 3টি পদ থাকবে। যে কোনো ন্যায় অনুমানে কেবলমাত্র 3টি বচনের দ্বারা গঠিত হবে। হেতু পদের 2টি আশ্রয় বাক্যের মধ্যে অন্ততপক্ষে একবার ব্যাপ্য হতে হবে। যে পদ আশ্রয় বাক্য ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্ত ব্যাপ্য হতে পারবে না। কোনো ন্যায় অনুমানের 2টি আশ্রয় বাক্য যদি নঙাত্মক হয় তাহলে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না। 6 নম্বর হচ্ছে যদি একটি আশ্রয় বাক্য নঙাত্মক হয় তাহলে ন্যায়ের সিদ্ধান্তটি অবশ্যই নঙাত্মক হবে। 7 নম্বর হচ্ছে যদি 2টি আশ্রয় বাক্যই সদর্থক হয় তাহলে সিদ্ধান্ত অবশ্যই সদর্থক হবে। 8 নম্বর হচ্ছে ন্যায়ের 2টি আশ্রয় বাক্য যদি বিশেষ বচন হয় তাহলে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না। 9 নম্বর হচ্ছে একটি আশ্রয় বাক্য বিশেষ হলে সিদ্ধান্ত অবশ্যই বিশেষ হবে। আর 10 নম্বর নিয়মটা কি হচ্ছে, যদি প্রধান আশ্রয় বাক্য বিশেষ হয় তাহলে অপ্রধান আশ্রয় বাক্য নঙাত্মক হয় তাহলে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যাবে না। এই 10টা নিয়ম সম্পর্কে তোমাদেরকে লিখে দেখালাম।
প্রত্যেকটা লেখার বিষয়বস্তু তোমাদেরকে সামনে একটু ধীরে ধীরে দেখাচ্ছি, যাতে তোমরা ভিডিওটি দেখে বাড়িতে বসে প্রকল্পটি তৈরি করতে পারো। 5 নম্বর, এবার হচ্ছে 5 নম্বর নিয়ম কি আছে না, নিরপেক্ষ ন্যায় যুক্তির বৈধতা বিচার। এবার আমরা কিভাবে একটি নিরপেক্ষ ন্যায়কে বৈধতা বিচার করব, হ্যাঁ, কিভাবে বিচার করব সেই সম্পর্কে। তো সেই সময় এখানে আমি একটু প্রথমে লিখে দিয়েছি যে কোনো ন্যায়কে বৈধ হতে গেলে নিরপেক্ষ ন্যায়ের যে 10টি সাধারণ নিয়ম আছে সেই নিয়মগুলিকে যথাযথভাবে পালন করতে হবে। তা না হলে, অর্থাৎ কোনো একটি নিয়ম লঙ্ঘিত হলে ন্যায় সংক্রান্ত দোষ ঘটবে। ন্যায় সংক্রান্ত দোষ বিভিন্ন প্রকার হতে পারে। যেমন কেমন হতে পারে, চারিপদ ঘটিত দোষ হতে পারে, হেতু দোষ হতে পারে, সাধু দোষ হতে পারে, পক্ষ দোষ হতে পারে, বা নমর্থকজনিত দোষ হতে পারে। তাই এই প্রত্যেকটা দোষ সম্পর্কে আমরা আলোচনা করব। হ্যাঁ, প্রথমে আমরা কি বলেছি, চারিপদ ঘটিত দোষ। এখানে একটা নিরপেক্ষ ন্যায় অনুমান গঠন করেছি, গঠন করে 4টি পদ হয়েছে, সেটা আমরা এখানে দেখিয়েছি। দেখে এ সম্পর্কে একটু ব্যাখ্যা দেব। ব্যাখ্যাটা কিভাবে দেব, তার পরের পেজে আমরা ব্যাখ্যা দেব, যেহেতু পেজটা শেষ হয়ে গিয়েছে। তো দেখো, এখানে দোষ বিচার আমরা দিয়েছি। দোষ বিচার কি, উপরোক্ত যুক্তিতে চারিপদ ঘটিত দোষ ঘটেছে, সেটা আমি লিখেছি। আর ব্যাখ্যাটা কিভাবে দোষটা ঘটেছে সেই ব্যাখ্যাটা আমরা এখানে দিয়েছি। তোমরা আস্তে আস্তে দেখে নিয়ে লিখতে পারবে। এখানে কি, আলোচ্য যুক্তিরই চারিপদ ঘটিত দোষটি হয়েছে, কেননা এখানে ন্যায়ের প্রথম নিয়মকে লঙ্ঘন করা হয়েছে। ন্যায়ের প্রথম নিয়মটি হলো, প্রতিটি ন্যায়ানুমানে ন্যায় যুক্তিতে ঠিক 3টি পদ থাকবে, কিন্তু উক্ত যুক্তিতে হেতুপদটি বা এম পদটি 2টি পৃথক অর্থে ব্যবহৃত হয়েছে বলে 3টির পরিবর্তে 4টি পদের সৃষ্টি হয়েছে। এ কারণে যুক্তিটি অবৈধ। এখানে 4টি পদ হলো, সেই 4টি পদ আমি এখানে উল্লেখ করে দিয়েছি। তারপরে কি আছে না, অব্যাপ্য হেতু দোষ। এখানেও অব্যাপ্য হেতু দোষের একটু উদাহরণ নিয়েছি, নিয়ে অব্যাপ্য হেতু দোষের দোষ বিচার করেছি এবং ব্যাখ্যা দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের স্ক্রিনের সামনেই আমি দিয়ে রেখেছি। তারপরে কি আছে না কি, অবৈধ সাধ্য দোষ। অবৈধ সাধ্য দোষ সম্পর্কেও একটা উদাহরণ নিয়েছি, নিয়ে দোষ বিচার করেছি এখানে। তারপরে ব্যাখ্যাটা আমরা পেজ শেষ হয়ে গেছে, তখন পরের পেজে ব্যাখ্যায় চলে গিয়েছি। পরের পেজে আমরা ব্যাখ্যাটা দেখাবো তোমাদেরকে। এই যে ব্যাখ্যা, দেখো তোমরা দেখতে পাচ্ছ, ব্যাখ্যাটা আমি দিয়েছি। এইভাবে তোমরাও প্রত্যেকটা অবৈধ যে দোষ হয় সেই দোষের ব্যাখ্যাগুলো তোমরা দিতে পারবে। যদি ভিডিওতে কোনো পড়তে অসুবিধা হয় বা বানান যদি না বুঝতে পারো, সঙ্গে সঙ্গে আমার কমেন্ট বক্সে জানাবে। আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদেরকে তোমাদের অসুবিধার বা কোনো প্রশ্ন থাকলে সেই উত্তরগুলো আমি দেব। তো তোমরা ভিডিওটি দেখো এবং অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে যারা নিউ ভিউয়ার, আর যারা সাবস্ক্রাইব করে আছো তারা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। তারপরে কি দিয়েছি, অবৈধ পক্ষ দোষ। দেখো, পক্ষ দোষ একটা উদাহরণ দিয়েছি। তারপরে দোষ বিচার ব্যাখ্যা দিয়েছি, ব্যাখ্যাটা তোমরা দেখতে পাচ্ছ। তারপরে কি আছে না, নমর্থক আশ্রয় বাক্য, 2টি নমর্থক আশ্রয় বাক্য জনিত দোষের ব্যাখ্যা দিয়েছি। এখানে দেখো উদাহরণ দিয়েছি, দিয়ে দোষ বিচার দিয়েছি। দেওয়ার পরে একটু ধীরে ধীরে তোমাদেরকে দেখাই, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো এবং দেখে লিখতে পারো। বাড়িতে বসে যখন তোমরা এই প্রকল্পটা লিখবে, ভিডিওটি স্টপ করে লিখে নিলে তারপরে আবার একটু চালু করলে এইভাবে তোমরা লিখে নেবে। তারপরে পেজে ব্যাখ্যাটা এখানে আমি দিয়েছি, যেহেতু পেজটা শেষ হয়ে গিয়েছে। দেখো, নমর্থক জনিত দোষের ব্যাখ্যাটা আমি এখানে দিলাম। দেওয়ার পরে তারপরে 6 নম্বর, আমি ওখানে বলেছিলাম যে 7টা থেকে 8টা পয়েন্ট হবে। তো 6 নম্বর পয়েন্ট কি না, মূর্তি সংস্থার বিভিন্ন বৈধ মূর্তিগুলির নাম। এবার ওগুলো অবৈধ হলে যে কটা দোষ হয় সেই দোষ সম্পর্কে আলোচনা করেছি। এবার 6 নম্বর পয়েন্ট হচ্ছে বৈধ হলে সে বৈধ মূর্তির যে নামগুলো, 19টি বৈধ মূর্তি আছে, 19টি বৈধ মূর্তি তোমাদেরকে আমি এখানে লিখে দেখালাম।
প্রথম সংস্থানে 4টি, দ্বিতীয় সংস্থানে 4টি, তৃতীয় সংস্থানে 6টি, আর চতুর্থ সংস্থানে 5টি মূর্তি আছে। এবং প্রত্যেকটা সংস্থানের ছবিগুলো আমি মূর্তির ছবিগুলো দিয়ে দিলাম এবং প্রত্যেকটা মূর্তির নামও দিলাম, 19টি মূর্তির নাম দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। 7 নম্বর পয়েন্টে আমরা চলে যাই। 7 নম্বর পয়েন্টে কি আছে? সংক্ষিপ্ত ন্যায়ের উদাহরণ। মানে নিরপেক্ষ ন্যায় অনুমানের মধ্যে কিছু কিছু সংক্ষিপ্ত ন্যায় থাকে। মানে নিরপেক্ষ ন্যায় সাধারণত 3টি বচন দিয়ে গঠিত হয়, কিন্তু কিছু কিছু নিরপেক্ষ ন্যায় দেখবে একটি বচনের মাধ্যমে বা 2টি বচনের মাধ্যমে যুক্তিটি দেওয়ায়, সেটা থেকে আমাদেরকে যদি 2টো বচন দিয়ে দেয় তাহলে আরেকটা বচন আমাদেরকে প্রধানস্থ বাক্য কিংবা অপ্রধানস্থ বাক্য তৈরি করে নিতে হয়। অনেক সময় একটি বাক্যের মধ্যেই দেয়, তখন সেক্ষেত্রে আমাদেরকে প্রধান কিংবা অপ্রধান তৈরি করে নিতে হয়, ঠিক আছে, নিজে থেকেই। তো যদি প্রধানার্থ বাক্যে কী কী থাকে, অপ্রধানার্থ বাক্যে কী কী থাকে, সেটা যদি আমাদের জানা থাকে তাহলে অবশ্যই তৈরি করা যায়। তো সেই সংক্ষিপ্ত ন্যায় সম্পর্কে একটু এখানে ছোট্ট করে একটু আমি ব্যাখ্যা দিয়েছি। পূর্বেই উল্লেখ হয়েছে যে প্রতিটি ন্যায়ের মোট 3টি বচন থাকবে, এর মধ্যে 2টি বচন হবে আশ্রয় বাক্য, একটি হবে সিদ্ধান্ত। এখন কোনো ন্যায়ানুমানের অন্তর্গত কোনো বচন বা অবয়ব যদি উহ্য থাকে, মানে একটা অফ থাকে, হ্যাঁ, তারপরের পেজে আমরা চলে যাই, তাহলে সেক্ষেত্রে কেমন হবে সেই উদাহরণটা আমি এখানে দিয়ে দিয়েছি। তাহলে অব্যক্ত থাকে, তাহলে তাকে সংক্ষিপ্ত ন্যায় বলে, মানে সংজ্ঞাটাকে দিয়েছি। তবে যেমন একটা উদাহরণ দিয়েছি, সত্যব্রত এই কাজের উপযুক্ত নয়, কারণ সে স্নাতক। এখানে 2টো বাক্য দিয়েছি, 2টো বাক্য থেকে আমাদের নিরপেক্ষ ন্যায় অনুমানটি তৈরি করতে হবে। সুতরাং আমাদেরকে একটি আশ্রয় বাক্য নিজে নিজে তৈরি করে নিতে, সেটা আমি তৈরি করেছি, করে এটা দেখিয়েছি, এবং ওটা নিরপেক্ষ ন্যায়টি বৈধ হয়েছে সেটাও ব্যাখ্যাটা, ছোট্ট করে ব্যাখ্যাটাও আমি এখানে একটু দিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপরে কি আছে না সিদ্ধান্ত। তারপরে কি আছে না খ বিভাগে কি ছিল? তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, তারপর ছিল সিদ্ধান্ত। তাই সিদ্ধান্তটাও, এই যে সিদ্ধান্ত সম্পর্কে আমি এখানে সিদ্ধান্তটা লিখে দিয়েছি, দেখো সিদ্ধান্ত দিয়েছি, এই যে সিদ্ধান্তটা সম্পর্কেও বিস্তারিত আমি লিখেছি। আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবে এবং লিখে প্রকল্পটি স্কুলে জমা দিতে পারবে। একটু স্টপ করে তোমাদেরকে সিদ্ধান্তের ব্যাখ্যাটা দেখানোর চেষ্টা করছি। তোমরা এইভাবে সিদ্ধান্তটা লিখবে। আচ্ছা, সিদ্ধান্ত লেখার পরে পেজে আমরা কোথায় যাব না, ঘ বিভাগে কি ছিল? গ্রন্থপুঞ্জি আর হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার। তো গ্রন্থপুঞ্জিটা তোমাদেরকে আগে দেখাই। মানে গ্রন্থপুঞ্জিটা মানে কি, কোথা থেকে এই যে আমরা পুরো প্রকল্পটা লিখলাম, কি কি বিষয়বস্তু নিয়েছি, মানে মূল পাঠ্যসূচক, মানে বইটা, মূল যে বই, ক্লাস 12-এর যে টেক্সট বইটা নিয়েছি, উচ্চ মাধ্যমিক স্তরে বিভিন্ন পাঠ্যপুস্তক, মানে আরও অন্যান্য বই সংগ্রহ করেছি, বা বিদ্যালয়ের গ্রন্থাগার থেকে প্রাপ্ত কি মূল্যবান গ্রন্থ, স্কুলের যে গ্রন্থগার থাকে সেখান থেকেও কিছু বই নিয়েছি। তারপরে বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের নিকট থেকে পাওয়া মূল্যবান পরামর্শ, মানে স্যারেরা যেসব বা ম্যামেরা যেসব পরামর্শ দিয়েছে সেই সবগুলো সম্পর্কে একটু এই জ্ঞানমানের মধ্যে আলোচনা আছে, তাদের পরামর্শটাও নিয়েছি। তারপর কি দিয়েছি? বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা, মানে স্কুল চলাকালীন স্যারেরা যে বিষয়বস্তু এই ন্যায় অনুমান সম্পর্কে অন্যান্য প্রজেক্ট সম্পর্কে যে আলোচনা করে, সেই আলোচনাটাও মাথায় রেখে প্রজেক্টটা তৈরি করতে হয়। তো সেইগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। তো গ্রন্থপুঞ্জির পরে আসবো কৃতজ্ঞতা স্বীকার। তো দেখো কৃতজ্ঞতা স্বীকারটাও আমি এখানে তোমাদের সুবিধার্থে লিখে রেখেছি, এবং এখানে আমি একটু টোটাল কৃতজ্ঞতা স্বীকারটা আমি লিখেছি। এবার এখানে দেখো একটু ডট ডট দিয়ে গ্যাপ দিয়েছি, মানে এখানে তোমরা কি দেবে, এখানে যে যার স্কুলের যে দর্শন বিষয়ে যে শিক্ষক মহাশয় আছেন বা শিক্ষিকা আছেন, তেনার নাম এইখানে বসাতে হবে। ওই জন্য এখানে আমি গ্যাপ দিয়ে রেখেছি, এখানে তেনার নাম। তোমাদের নিজের স্কুলের যে দর্শন বিষয়ের যে শিক্ষক আছেন বা শিক্ষিকা আছেন তার নাম এখানে বসাবে, বসে কৃতজ্ঞতা স্বীকার হয়ে যাবে। ঠিক আছে? তো এই হলো নিরপেক্ষ ন্যায় অনুমানের প্রজেক্ট বা প্রকল্প লেখার পদ্ধতি। তো আশা করি
তোমরা আমার এই ভিডিওটি দেখে ক্লাস 12-এর ফিলোসফি বা দর্শন বিষয়ের নিরপেক্ষ ন্যায়ানুমানের যে প্রজেক্ট বা প্রকল্প তৈরি করতে হয় সেই সম্পর্কে আমি বললাম। তো আশা করি তোমরা ভিডিওটি দেখে বুঝতে পারবে এবং বাড়িতে বসে প্রকল্পটি লিখতে পারবে এবং লিখে স্কুলে জমা দিতে পারবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। এবং যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ আমার ভিডিওগুলি দেওয়ার উদ্দেশ্য তোমাদেরকে মোটিভেট করা। তার জন্য তোমাদেরকে একটা বিষয় তোমাদের থেকে চাইবো যে চ্যানেলটিকে বাঁচিয়ে রাখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশন অন করে রাখো। আর যারা আমার ভিডিওতে বা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।